আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা চলে আসছি আমাদের মেডিকেল ফাউন্ডেশন ক্লাস। আমাদের আগেও দেখা হয়েছে কয়েকটা চ্যাপ্টারে এবং আমরা কিন্তু বারবার করে ডিসকাস করেছি একটা বিষয়, ফাউন্ডেশন ক্লাসের ইম্পর্টেন্সটা কোথায়। এতগুলো লেকচার সিরিজের মধ্যে বা এতগুলো কোর্স প্রোগ্রামের মধ্যে আমরা বা যেসব টিচাররা খুব খুব বেশি এফোর্ট দিচ্ছি ফাউন্ডেশন ক্লাসকে খুব স্ট্রংলি তোমাদের কাছে প্রেজেন্ট করার, এটার একটা মাত্র উদ্দেশ্য, আমরা চাই আমাদের যে স্টুডেন্টরা থাকবে তারা যাতে বাকিদের সবার থেকে ভর্তি পরীক্ষার আগেই নিজেদের প্রস্তুত করে রাখতে পারে। বাকিরা যেখানে ভর্তি প্রস্তুতি শুরু করবে তাদের এইচএসসি পরীক্ষার পর যারা ভর্তি প্রস্তুতি শুরু করবে কোনো কোচিং সেন্টারে ভর্তি হয়ে সেই 3 মাসে যারা চিন্তা করছে মেডিকেল ভর্তি পরীক্ষা অনেক ভালো রেজাল্ট করবে, আমাদের উদ্দেশ্য এটাই যে আমাদের যেসব স্টুডেন্ট আছে বা আমরা যাদেরকে সার্ভ করার চেষ্টা করছি, যাদের ভবিষ্যৎ গড়ার প্রকল্প আমরা নিয়েছি, তারা যাতে ভর্তি পরীক্ষার অনেক আগে থেকে নিজেদের প্রস্তুতি গুছিয়ে রাখতে পারে। সেই চলার শুরুতে আমরা চলে এসেছি আমাদের অধ্যায় 10 মানবদেহের প্রতিরক্ষা, যেটাকে আমরা খুব কমনলি আমাদের মধ্যে ইমিউনিটি নামে চিনে থাকি। এটাতে আমরা মোট 3টা লেকচার দেখতে পাবো, লেকচার 1, লেকচার 2, লেকচার 3। লেকচার 1-এ আমরা প্রতিরক্ষা ব্যবস্থা, প্রথম প্রতিরক্ষা, দ্বিতীয় প্রতিরক্ষা নিয়ে কথা বলবো। যেটা লেকচার 2 আছে সেখানে আমরা থার্ড লেয়ার মানে যেটা মাস্টার লেয়ার তাকে নিয়ে কথা বলার চেষ্টা করব। সাথে আমরা অ্যান্টিজেন জিনিসটা কি, কিভাবে অ্যান্টিজেন আমাদের বডিতে ঢুকে, যদিও আলোচনার প্যাটার্নটি এরকম হওয়ার কথা না, আলোচনার প্যাটার্নে কিন্তু অ্যান্টিজেন আগে আসার কথা। বাট ওই যে আমাদের গাজী আজমল স্যার, উনি ঝামেলা করতে অনেক পছন্দ করেন। উনি কেন জানি যে আক্রমণ করবে তার কথা লিখছে সবার পরে, আর আক্রমণ করলে যে আমরা মরে যাবো এটা লিখছে সবার আগে। এই জিনিসগুলো ওনার বইয়ে কিছু সমস্যা, বাট আমরা বই চেঞ্জ করি নাই, কারণ তোমাদের বই থেকেই তো পড়তে হবে। ফর দ্যাট রিজন আমরা নিজেদের মতো করে এটাকে সাজানোর খুব চেষ্টা করি না, বইয়ের আঙ্গিকে সাজিয়েছে। তবে আমাদের কাছে একটাই জিনিস খুব ইম্পর্টেন্ট, যে আপনারা যারা ক্লাসগুলো করবেন তাদের কাছে যাতে এই লেকচারগুলো একবার শুনলেই যাতে প্রশ্ন সলভ করার মতো অ্যাবিলিটি ক্রিয়েট হয়। এবং আমাদের উদ্দেশ্য শুধু এটাই, আপনি ক্লাস করবেন, ক্লাস করার পর আপনার একমাত্র কাজ বসে মাস্টার কোয়েশ্চেন ব্যাংকে সলভ করা। এর মানে আপনার কাজ হচ্ছে একবার যেই ক্লাসে থিওরি ক্লাসটা আপনি করছেন সেই থিওরি ক্লাসটা করার পর আপনি সরাসরি চলে যাবেন ইনটু মাস্টার কোয়েশ্চেন ব্যাংক। এটা হচ্ছে আপনার সাকসেসের একমাত্র রুট, কারণ থিওরি ক্লাসে যা দরকার আছে কোয়েশ্চেন সলভ করার ম্যাটেরিয়াল সবই আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে চলো আমরা ভেতরের দিকে যাই। 3টা স্টারে ভাগ করেছে, আমরা এগুলো বুঝতেই পারবো কোনটা কেমন ইম্পর্টেন্ট। চলো প্রথম টপিকে আসি, ইমিউনিটি এবং ইমিউনোলজি। এই টপিকটা বোঝার জন্য সবার আগে তোমাকে 2টা টার্মিনোলজি খুব ভালো করে বুঝতে হবে। গল্প বুঝলে পড়াশোনা অনেক সোজা। সে টার্ম 2টা কি কি, চলো সবার আগে আমরা 2টা টার্ম কথা উল্লেখ করি। একটা টার্ম এখানে লিখলাম আর একটা টার্ম আমরা এখানে লিখলাম। টার্মগুলা কি? প্রথম যে টার্মটা আমাদের কাছে উঠে আসে সেটা হচ্ছে স্বজাতীয় কোষ। স্বজাতীয় কোষ বা পদার্থ বললেও কোনো সমস্যা নেই, যেটাকে তুমি যদি একটু সামান্য ইংরেজিতে বলতে চাও তবে ইংরেজিতে বললে ওয়ার্ডটা অনেকটা এরকম দাঁড়ায়, বা সেলফ কম্পোনেন্ট। তাহলে আরেকটা বক্সে কোন ওয়ার্ড আসবে? আরেকটা বক্সে আসবে বি জাতীয় কোষ বা বি জাতীয় পদার্থ। তাহলে এই যে স্বজাতীয় এবং বিজাতীয় 2টা কনসেপ্ট আমাদের সামনে এসে গেছে। এই 2টা কথার মানে কি? আচ্ছা, ইংরেজিটা হালকা বলে রাখা দরকার, ইংরেজিটা যে মনে থাকে সেটা হচ্ছে ফরেন সেল আর ফরেন পার্টিকেল। ফরেন সেল অথবা ফরেন পার্টিকেল। তো প্রথমে চলো আমরা একটা শব্দ জানার চেষ্টা করি, স্বজাতীয় কোষের অর্থটা কি দাঁড়ায়। আমরা সবাই মনে হয় মোটামুটি জানি, আমাদের পিতা থেকে আসা স্পার্ম এবং আমাদের মা থেকে আসা ওভাম, এই দুইজন যখন মিলিত হয়েছিল এবং এই মিলনের ফলে একটা কোষের জন্ম হয়েছিল, যে কোষটার নাম হচ্ছে জাইগোট। এবং এই জাইগোট হচ্ছে দুনিয়ার সব থেকে ইউনিক সেলের একটা। তো তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে, কেন ভাই আপনি জাইগোটকে দুনিয়ার সব থেকে ইউনিক সেলের একটা বলছেন? কারণ যখন স্পার্ম আসে সেটা আপনার বাবার মতো একটা ইউনিক ক্যারেক্টার থেকে আসে, যখন ওভাম আসে সেটা আপনার মায়ের মতো একটা ইউনিক ক্যারেক্টার থেকে আসে। আবার যখন 2টা ইউনিক ক্যারেক্টার ফিউজ হয় তখন তাদের ক্যারেক্টারগুলো আবার ফিউজ হয়ে নতুন একটা জাইগোট গঠন করে, যেটা একদম নতুন।
চিন্তা করো, তোমার বন্ধু আর তুমি দেখতে কি একরকম? কেন একরকম না? কারণ তোমার বন্ধু যে জাইগোট থেকে আসছে এবং তুমি যে জাইগোট থেকে আসছো সেটা কমপ্লিটলি আলাদা। যদি একই রকমের জাইগোট হইতো তখন তোমাদেরকে টুইনের মতো মনে হইতো, কিন্তু এরকম তো তোমরা না। তাহলে দেখা যায় আমাদের দুনিয়ার প্রত্যেকটা মানুষ কেন আলাদা? কারণ আমাদের প্রত্যেকটা মানুষকে গঠনকারী যে প্রথম কোষ জাইগোট, এটা কমপ্লিটলি ডিফারেন্ট ছিল। যেহেতু এই জাইগোট এবং জাইগোটের আশেপাশের যে পদার্থগুলো আছে সেগুলো থেকে তোমার মতো একটা কমপ্লিট হিউম্যান তৈরি হয়েছে। এই জাইগোট পরবর্তী সময়ে ডিভিশন করে করে একটা কমপ্লিট হিউম্যান বা কমপ্লিট অ্যানিমেল ক্রিয়েট করার চেষ্টা করেছে। এই মাঝখানে ডিভিশনগুলোর কারণে কিন্তু জাইগোট এত বড় একটা মানুষে রূপান্তরিত হয়েছে। তাহলে তোমার কি মনে হয় জাইগোট ইউনিক না? তাহলে এই জাইগোট বা জাইগোট ধর্মী কোষগুলো তোমার বডি তৈরি করেছে। তাহলে এই কোষগুলো তোমার জন্য ইউনিক এবং তোমার জন্য সজাতীয়। তাহলে যেসব কোষ জাইগোট থেকে ডিরাইভড হয়ে তোমার বডি গঠন করেছে সেগুলো তোমার জন্য সজাতীয় কোষ বা সজাতীয় পদার্থ। তাহলে তোমার শরীর তৈরি হয়েছে যেসব কোষ বা যেসব পদার্থ দিয়ে, সেগুলো বাকি জীবের কোষ এবং পদার্থ থেকে আলাদা। ফর দ্যাট রিজন আমরা এগুলোকে সজাতীয় কোষ বা পদার্থ বলে রাখি। তাহলে বিজাতীয় কথাটা মানে কি? বিজাতীয় কোষ বা বিজাতীয় পদার্থ কথাটা মানে হচ্ছে তোমার শরীরের কোষ ও তোমার শরীরে থাকা পদার্থ বাদে অন্য যে কোনো কিছু। এই কথাটার মানে কি? এই কথাটার মানে তোমার বডি যেসব কোষ যেসব পদার্থ তৈরি করা হয়েছে সেগুলো বাদে অন্য যে কোনো জিনিস তোমার জন্য কি হবে? বিজাতীয় হবে। তা আমার কথা হলো ফরেন মানেই বাইরে, সুতরাং বাইরের যে কোনো সেল, বাইরের যে কোনো বডি, বাইরের যে কোনো ধরনের পার্টিকেল তোমার জন্য ফরেন পার্টিকেল। আর তোমার বডি যেগুলো দ্বারা তৈরি, তোমার বডির যে সেলগুলো আছে সেগুলো তোমার জন্য সজাতীয়। এবং এই সজাতীয় এবং বিজাতীয় কোষগুলোকে আলাদা করতে পারে কারা? কাদের কাছে এই ক্ষমতা আছে যে দুইজন সেলকে তারা আলাদা করতে পারবে? তাদের নাম হচ্ছে ডাব্লিউবিসি। ডাব্লিউবিসির মধ্যেও কিছু ক্লাসিফিকেশন আছে, বাট ডাব্লিউবিসি এদের দুইজনকে আইডেন্টিফাই করতে পারে এবং এদের দুজনকে সেপারেট করতে পারে কোনটা তোমার সজাতীয় এবং কোনটা তোমার বিজাতীয়। এর মানে তোমার ভিতরে থাকা যে ডাব্লিউবিসি আছে সেটা তোমার সজাতীয়গুলোকে ভালো করে চিনে এবং তোমার সজাতীয় বাদে অন্য যে কোনো কোষ তোমার বডিতে প্রবেশ করলে তাকে সে আইডেন্টিফাই করতে পারে। কিন্তু কথা হচ্ছে শুভ ভাই, কিভাবে আইডেন্টিফাই করে? তোমরা যারা ভিকার উন্নয়ন স্কুল কলেজে পড়ছো তোমাদের জন্য আলাদা একটা ইউনিফর্ম আছে, আলাদা একটা আইডেন্টি কার্ড আছে। তোমরা যারা নর্ডেম কলেজে পড়ছো তাদের জন্য আলাদা ইউনিফর্ম, আলাদা আইডেন্টি কার্ড। তোমরা যারা চিটাগাং কলেজে পড়ছো তাদের জন্য আলাদা ইউনিফর্ম, আলাদা আইডেন্টি কার্ড। যারা ক্যারেট কলেজে পড়ছো ওদের ইউনিফর্ম আমার আলাদা, ওদের হেয়ার কাট আলাদা, অন্যরকম, সবকিছু ঝামেলাযুক্ত, সবকিছু আলাদা আলাদা। তাহলে যদি ক্যারেট কলেজে কোন একটা স্টুডেন্ট হঠাৎ করে নর্ডেম কলেজের ইউনিফর্ম পরে এবং আইডেন্টি কার্ড পরে প্রবেশ করতে যায়, সিকিউরিটি গার্ড তাকে ওখানেই আটকাই দিবে, কারণ কত তোমাকে দেখে মনেই হয় না তুমি ক্যারেটের মতো। আবার কোনো ক্যারেটে একটা স্টুডেন্ট যদি ক্যারেটে ইউনিফর্ম পরে ঢুকতে চায় নর্ডেম কলেজে, তখন নর্ডেম কলেজ সিকিউরিটি আটকা দিবে, ভাইজান কি করেন আপনি ক্লাস নেন, আপনি এখানে পড়াশোনা করেন না। এই যে আইডেন্টিটি কার্ড, এই আইডেন্টিটি কার্ডকে বলা হয় এমএইচসি মার্কার। কি বলা হয়? এমএইচসি মার্কার। এর মানে যে আইডেন্টিটি কার্ডের সাহায্যে ডাব্লিউবিসি বুঝতে পারে ভাই এটা তোমার কোষ আর এটা বাইরের কোষ, সেটা নাম হচ্ছে এমএইচসি মার্কার। যে এমএইচসি কথাটার পূর্ণরূপ হচ্ছে মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স। এত জানার দরকার নাই। মেজর হিস্টো কম্প্যাটিবিলিটি কমপ্লেক্স। এবং এই কমপ্লেক্সের একটা মাত্র কাজ তোমাকে আইডেন্টিফাই করা এটা তোমার সজাতীয় নাকি বিজাতীয়। তাহলে তুমি আমাকে বলো, তোমার যে সজাতীয় কোষগুলো আছে এগুলো তোমার কাছে খুবই হট ফেভারিট, এগুলোকে তুমি অনেক পছন্দ করো, কিন্তু তোমার বডি যদি কোনো বাইরের কোষ ঢুকে পড়ে তখন এই বাইরের কোষকে কোনোভাবে তোমার বডিতে রাখা যাবে না। তোমার কখনোই তোমার বডিতে এই বিজাতীয় কোষ বা ফরেন সেলগুলোকে রাখা যাবে না। ফর দ্যাট রিজন আমরা এই চ্যাপ্টারে চলে আসি। চ্যাপ্টারের নাম হচ্ছে ইমিউনিটি। কেন? কারণ ইমিউনিটি হচ্ছে এমন একটা প্রসেস, তাহলে ইমিউনিটি হলো এমন এক ধরনের প্রসেস, ইমিউনিটি এমন এক ধরনের প্রসেস যেই প্রসেসটা তোমার বডিতে ঢোকা প্রত্যেকটা ফরেন পার্টিকেলকে বা ফরেন সেল, তুমি যেটাই বলো না, যে ফরেন পার্টিকেল বা যে ফরেন সেলটা তোমার বডিতে ঢোকার চেষ্টা করছে তাকে হয়
ধ্বংস করবে, অবশ্যই ধ্বংস করবে, আর ধ্বংস করার আগে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তাকে চিহ্নিতকরণ করবে, চিহ্নিতকরণ, এবং এই চিহ্নিতকরণের নামই হচ্ছে MHC মার্কার। তাকে ধ্বংস করবে বা তাকে প্রশমিত করার চেষ্টা করবে। তাহলে ইমিউনিটি এমন একটা প্রক্রিয়া যেই প্রক্রিয়ার মাধ্যমে তোমার শরীর বিজাতীয় পদার্থগুলোকে শনাক্তকরণ করে, তাকে প্রশমিত করে কিংবা ধ্বংস করে। তাহলে আমাদের পড়াশোনাতে আমরা যাদেরকে নিয়ে আজকে আমরা গল্প করব তাদের মধ্যে এইসব গুণাবলী বিদ্যমান। তাহলে আশা করি যাদের এতদিন পর্যন্ত ইমিউনিটি নিয়ে ডাউট ছিল, ইমিউনিটি আসলে জিনিসটা কি, একদম ক্লিয়ার হয়ে গেছে, তাই না? কোনো ঝামেলা হওয়ার কথা না। দেখবো অনেকেই বলে ভাই তোর তো ইমিউনিটি অনেক খারাপ। এই কথাটা মানে কি, তোমার বডি আগের মতো নর্ডেম কলেজ আর ফজলাহাট ক্যাডেট কলেজের মানুষগুলোকে আলাদা করতে পারছে না। তারা বলে আচ্ছা তুমি ধরো তোমার কলেজের গার্ড এরকম, তুমি নর্ডেম কলেজে পড়ো, তোমার কলেজের গার্ড এরকম। যেমন ঢাকা মেডিকেল কলেজের যে গার্ডগুলো আছে এগুলো কোনো গার্ডই না, এদেরকে তুমি যদি গিয়া বলো তুই জীবন ডাক্তারি পড়স নাই, তুই কি বলো আমি ডাক্তার প্রফেসর, জি বলছে জি স্যার জি স্যার ঢুকেন। ওদের কোনো, ওদের তো একদম মানে ডাস্টবিন মার্কা গার্ড, ঠিক আছে? তো তোমার বডির গার্ড যখন দুর্বল হয়ে যায় তখন বলা হয় তোমার ইমিউনিটি অনেক দুর্বল হয়ে গেছে। তাহলে আসেন ইমিউনিটি কোষসমূহ এবং উৎপাদ। তা আমি তো ডাব্লিউবিসি কথাটা একবার বলে ফেলেছি, সুতরাং একটা কথা বারবার রিপিট করার কোনো মানে হয় না। তারপর একটু হালকা করে বলি, আমরা কোন কোন প্লেয়ার নিয়ে অনেক কথাবার্তা বলবো। আমরা অনেক অনেক প্লেয়ার নিয়ে কথা বলবো, অনেক প্লেয়ার আছে এখানে। মানে এখানে যারা যারা কাজ করছে, একটা বিশাল বাহিনী এখানে কাজ করছে। বাট যদি কখনো বলো কোন কোন কোষ কাজ করছে, কোষ ছাড়া অনেক বিশাল বিশাল বাহিনী কিন্তু আছে। যদি কখনো প্রশ্ন করে ওই বাহিনীগুলো ছাড়া কোন কোন কোষ এক্সাক্টলি কাজ করছে, তাহলে কোষের কথা বললে আপনার এখানে উঠে আসবে ডাব্লিউবিসির নাম। এবং ডাব্লিউবিসির মধ্যে আপনারা সবাই মনে হয় জানেন এগুলোকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে দানাদার এবং আরেকটা হচ্ছে অদানাদার। এই দানাদার যারা যারা আছে তাদের মধ্যে আমরা আবার দেখতে পাই নিউট্রোফিল, তাদের মধ্যে আমরা দেখতে পাই বেসোফিল, তাদের মধ্যে আমরা দেখতে পাই ইওসিনোফিল। আর যারা অদানাদার গোষ্ঠীর মধ্যে আছে তাদের মধ্যে আছে লিম্ফোসাইট এবং তাদের মধ্যে হচ্ছে মনোসাইট। আমরা একদম জেনারেল ক্লাসিফিকেশন নিয়ে পড়ছি, আমরা বেশি দূরে এখনো পর্যন্ত যাচ্ছি না, শুধু জেনারেল ক্লাসিফিকেশনে জেনে রাখার চেষ্টা করি। যখন সময় আসবে আমরা আস্তে আস্তে সব কিছু শিখে নিব। মনোসাইট, তাহলে এগুলো হচ্ছে আমাদের জেনারেল প্লেয়ার, এবং এগুলার সাথে এগুলো থেকে স্বীকৃত হয় অনেক প্রকার কেমিক্যাল আছে, সেই কেমিক্যালগুলো এখানে চমৎকার ভূমিকা রাখে। এগুলো থেকেও প্রচুর পরিমাণে কেমিক্যাল বের হয়, সেই কেমিক্যালগুলো অনেক ভূমিকা রাখে। মোট কথা এরা হচ্ছে মেইন প্লেয়ার বা এরা হচ্ছে মেজর প্লেয়ার। এছাড়াও আরো অনেক খেলোয়াড় আছে যারা ইমিউনিটিতে অবদান রাখছে, তাদেরকে নিয়ে আমাদের পড়াশোনা। তো সবার আগে আমরা জানবো, আমরা যখন কোন একটা জীবাণুকে ধ্বংস করার চেষ্টা করব, তাকে চিহ্নিত করার চেষ্টা করব, তাকে প্রশমিত করার চেষ্টা করব, আমরা এক ধাপে করব না, আমরা তাকে তিনটা ধাপে প্রতিহত করার চেষ্টা করব। প্রথমটার নাম অবশ্যই প্রথম প্রতিরক্ষা স্তর, এরপর দ্বিতীয়, এরপর তৃতীয়। নামকরণ তো এভাবে করবো না, সবার আগে যে আটকাবে সে প্রথম, এরপর যে আটকাবে সে দ্বিতীয়, শেষে যে আটকাবে তার নাম হচ্ছে তৃতীয়। এবং এটা হচ্ছে ফাইনাল বস। বাকিগুলো হচ্ছে প্লেয়ার, ভালোই প্লেয়ার, ওরা খুব চমৎকার খেলে, বাট বসের কাছে আসলে কোনো প্রকার নিস্তার নেই, ও একদম মেরে ফেলবে। এখন আসেন, এই প্রতিরক্ষা ব্যবস্থাতে দুইটা গুরুত্বপূর্ণ শব্দ প্রায় সময় দেখা যায়, একটা নন স্পেসিফিক, একটা স্পেসিফিক। আমরা এই শব্দগুলোকে এখন ব্যাখ্যা করলে তোমাদের জন্য বুঝতে একটু কষ্ট হবে যে নন স্পেসিফিক কথাটা মানে এমন করে কেন বললো। বেটার আমরা যখন কোন একটা প্রতিরক্ষা স্তর পড়বো তখন তোমাকে নন স্পেসিফিকের কথাটা খুব স্পষ্ট করে বলবো। বাট আপাতত তুমি জেনে রাখতে পারো যে নন স্পেসিফিক দুই প্রকার আছে, মানে দুইটা প্রতিরক্ষা স্তর নন স্পেসিফিক, প্রথম এবং দ্বিতীয়, আর স্পেসিফিক হচ্ছে তৃতীয়। এতটুকু পর্যন্ত শিখে রাখলে হবে, কারণ যখন আমরা এক্সপ্লেইন করব তখন তোমাকে দেখাবো কেন এদেরকে নন স্পেসিফিক ডাকা হয়েছে, কেন তাদেরকে স্পেসিফিক বলা হয়েছে। তো এই যে কারা কারা এখানে প্লে করছে সবার নাম এখানে বলা আছে, তোমাকে এগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। আমি একটা কথা ক্লাসে প্রায় সময় তোমাদেরকে বলার চেষ্টা করি, সেটা হলো আমাদের স্টুডেন্টদের মধ্যে আমরা যখন পড়াশোনা করি আমাদের একটা কমন আগ্রহ হচ্ছে কোন একটা জিনিস মুখস্থ করে যদি মনেই থাকে তবে তাকে বোঝার দরকার কি। আমরা অনেকে এভাবে চিন্তা করি, মাথায় রাখবেন মুখস্থ করার মতো ক্যাপাবিলিটি কিন্তু কম্পিউটারেরও আছে। তা আপনি যদি চান আপনি কম্পিউটারের মতোই খালি মুখস্থ হবে না, ডাটা আউটপুট দিবেন, দেন ইটস গুড।
বাট এই জিনিসটা কিন্তু লম্বা টার্মে কখনো করা সম্ভব হয় না। মুখস্থ করে 3-4 দিন পর্যন্ত আপনি কম্পিউটারের মতো বিহেভ করতে পারবেন, বাট যখন একটা লম্বা খেলার সময় আসবে, যখন একসাথে সমস্ত চ্যাপ্টার নিয়ে পরীক্ষা হবে, এক চ্যাপ্টারের পরীক্ষা না বা এক সাবজেক্টের পরীক্ষা না, যখন সব সাবজেক্ট সব চ্যাপ্টার একসাথে হবে, তখন আসলে তোমার সাথে যে স্টুডেন্টটা বুঝে পড়ছে, যে স্টুডেন্টটা অনেক জ্ঞান নিয়ে পড়ছে, ডিফারেন্স হবে এটাই, সে প্রশ্ন সলভ করে তোমার থেকে ফাস্ট আর তুমি হয়ে যাবে স্লো বা পিছিয়ে। তাই বুঝে পড়ার চেষ্টা করবা। এগুলো আপাতত তোমার মনে রাখার কোনো প্রকার প্রয়োজন নাই। তোমার কাজ হলো একটু পরিচিত হওয়া। প্রথম আছে, দ্বিতীয় আছে, তৃতীয় আছে। প্রথমটা নন স্পেসিফিক, দ্বিতীয়টা নন স্পেসিফিক, তৃতীয়টা হচ্ছে স্পেসিফিক। বাকি প্লেয়ারগুলোকে আমরা আস্তে আস্তে সবাই শিখে ফেলবো। সবার আগে চলে আসে প্রথম প্রতিরক্ষা স্তর। এখানে নন স্পেসিফিক কথাটা বলা হয়েছে, অনেকগুলো নাম আছে, বাট আমরা এটাকে গল্পের মতো করে পড়বো কেন তাদেরকে বলা হয় প্রথম প্রতিরক্ষা স্তর প্লাস নন স্পেসিফিক। তাহলে চলো আমরা একটা ডায়াগ্রাম দেখার চেষ্টা করি। ধরো আমরা প্রথম প্রতিরক্ষা স্তরের যে ব্যারিয়ারটা, সেই ব্যারিয়ারটাকে এভাবে দেখানোর চেষ্টা করি। এটা হলো আমাদের প্রথম প্রতিরক্ষা স্তরের ব্যারিয়ার। মানে এটা যদি এখানে কখনো থাকে, তবে তাকে কখনো অতিক্রম করে যাওয়া আমাদের পক্ষে সম্ভব না। এটা ব্যারিয়ার তো না, স্তর, ওকে অতিক্রম করে যেতে পারবা না। সবার আগে যেটা আমরা শিখবো, প্রথম প্রতিরক্ষা স্তর কে আমরা চিনবো কিভাবে। আমরা অ্যাজ এ স্টুডেন্ট অথবা অ্যাজ এ ডাক্তার অথবা অ্যাজ এ এক্সামিনি আমরা কিভাবে বুঝবো ভাই এটা তো প্রথম প্রতিরক্ষা স্তর? বোঝার কি কোনো উপায় আছে শুভ ভাই? হ্যাঁ আছে। তাহলে বোঝার উপায়টা কি? এক, তাহলে আমরা প্রথমে যদি লিখি, এটা হচ্ছে ফার্স্ট লেয়ার অফ ডিফেন্স। বাংলা করলে যে নামটা হয় সেটা হচ্ছে প্রথম প্রতিরক্ষা স্তর। এই প্রথম প্রতিরক্ষা স্তরকে চেনার সব থেকে ইজিয়েস্ট উপায় হচ্ছে এদের সবাইকে ম্যাক্সিমাম সময় টাচ করা সম্ভব, এদেরকে ম্যাক্সিমাম সময় স্পর্শ করা সম্ভব, হাত দিয়ে ওদেরকে টাচ করতে পারবা। আর দুই হচ্ছে এরা সবাই বাতাস এবং পানি চলাচলের রাস্তায় থাকে। পানি চলাচলের সাথে একটা লিখে রাখতে পারো খাদ্য। শুভ ভাই এই কথাগুলোর মানে কি? এগুলো তো বুঝি নাই আপনার কথা। তাহলে চলো হাঁটতে হাঁটতে একটা একটা করে বলবো, তাহলে দেখবে একটা একটা করে বুঝবা। তাহলে আমরা চলো দেখি একটা একটা করে কেন আমরা এইসব পয়েন্ট আলোচনা করেছি এবং এদের সাথে ফার্স্ট লেয়ারের কি সম্পর্ক। সবার আগে আমরা যাকে নিয়ে কথা বলতে যাচ্ছি তার নাম হচ্ছে ত্বক। তাহলে আমাদের প্রথম প্লেয়ারের নাম হচ্ছে ত্বক বা স্কিন। ত্বক বা স্কিন। তাহলে দেখো আমাদের যে ত্বক বা স্কিন আছে এটা অলরেডি তোমাকে প্রমাণ করে দিয়েছে এটা স্পর্শযোগ্য। এখানে বাতাসও লাগতে পারে, এখানে পানিও লাগতে পারে এবং তাদের চলাচলের রাস্তায় আছে। তো চলাচলের রাস্তা থাকুক না থাকুক স্পর্শ তো করা যাচ্ছে। তো মোটামুটি কেউ যদি বলে ভাই আমি গোসল করি না, আমি বাতাস লাগে না গায়ের মধ্যে, তাহলে কি হবে? তুই তো একটা হাত দিয়ে ধরতে পারো, কেউ না কেউ ধরতে পারে তোকে নাকি? ওই হাত দিয়ে টাচ করতে পারলে সেটা হচ্ছে প্রথম প্রতিরক্ষা স্তরের আন্ডারে পড়ে। কিন্তু কথা হলো ত্বকের মধ্যে এমন কি গুণ আছে যে কারণে তুমি ত্বককে বলছো এটা একটা প্রথম প্রতিরক্ষা স্তর এবং এটা খুব চমৎকার কাজ করছে? কেন বলছো? এক, ত্বকের সব থেকে গুরুত্বপূর্ণ গুণ হচ্ছে এটা জলাভেদ্য এবং আরেকটা গুণ হচ্ছে ও হচ্ছে বাতাসরোধী বা বায়ুরোধী। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হলো কোনো প্রকার বাতাস ত্বক ভেদ করে নিচে যেতে পারবে না, কোনো প্রকার প্রাণী ত্বক বা পানি ত্বকের উপরে যদি এসে পড়ে সে ত্বক ভেদ করে ভেতরে ঢুকতে পারবে না। এর মানে তুমি গোসল যতক্ষণ খুশি করো, তুমি পানির ড্রামে যতক্ষণ মধ্যে ডুবে বসে থাকো, পুকুরের মধ্যে যত ডুবে বসে থাকো, চামড়া ভেদ করে পানি কখনো তোমার ভেতরে প্রবেশ করতে পারবে না। তাহলে এটাতে কি লাভ হলো? লাভ হলো আমাদের বডিতে যত ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া অ্যাটাক করে তাদের ম্যাক্সিমাম হচ্ছে আইদার বায়ুবাহিত অথবা পানিবাহিত। এই কারণে তাদের কারণে আমাদের কখনো বায়ুবাহিত রোগও হয় না এবং আমাদের কখনো পানিবাহিত রোগও হয় না। তাহলে দেখো তুমি ম্যাক্সিমাম ভাইরাস আর ব্যাকটেরিয়াকে শুধু একটা গুণ দিয়ে তুমি বাঁচিয়ে রাখতে পারতেছো। আর কি গুণ আছে? আরেকটা গুণ হচ্ছে আমাদের স্কিনের যে লেয়ারটা আছে সেই লেয়ারের সব থেকে উপরের যে স্তরটা
আমাদের স্কিনে অনেকগুলো স্তর আছে, তোমরা যখন ডাক্তার হবা, যখন পড়বা, তখন দেখবা স্কিনের অনেকগুলো লেয়ার নিয়ে পড়াশোনা করা হচ্ছে। বাট আমাদের স্কিনের সব থেকে বাইরের যে লেয়ারটা আছে, সেই বাইরের লেয়ারটা একটা সুন্দর নাম আছে, তার নাম হচ্ছে সব থেকে সর্ববহিস্তর যে লেয়ার আছে, সর্ববহিস্ত যে স্তরটা আছে তার নাম হচ্ছে স্ট্র্যাটাম কর্নিয়াম। তো এটাকে অনেক সময় একটু আদর করে হর্নি স্তর নামে ডাকা হয়। তো এটার নাম আবার হর্নি স্তর কেন ডাকা হইলো, বা হর্নি লেয়ার কেন ডাকা হইলো? তাহলে একটা একটা করে পয়েন্ট বলছি, বাইরের স্তরটা নিয়ে কেন পড়াশোনা করছি। এই যে বাইরের স্তরটা আছে, এই বাইরের স্তরটা পুরাটাই জীবাণুদেরকে ডামি খাওয়ানোর জন্য, জীবাণুদের বোকা বানানোর জন্য বানানো হয়েছে। বাইরের স্তরটা পুরাটাই হচ্ছে ডেড লেয়ার। ডেড লেয়ার কথাটা মানে হচ্ছে মৃত স্তর, মানে এই লেয়ারে যতগুলা কোষ আছে ওগুলো নর্মালি মৃত অবস্থায় থাকে, এদের মধ্যে কোনো প্রাণ নাই, এদের মধ্যে কোনো খাবার নাই, কোনো অক্সিজেন নাই, কোনো প্রকার বিক্রিয়া হয় না, নাথিং। তাহলে একটা জীবাণু কেন তোমাকে আক্রমণ করে? নর্মালি চিন্তা করো, একটা ভাইরাস বা ব্যাকটেরিয়া তোমাকে কেন আক্রমণ করে? একটা ভাইরাস বা ব্যাকটেরিয়া তোমাকে আক্রমণ করার মূল কাহিনী হচ্ছেই এটা, সে তোমার বডিতে ঢুকবে, তোমার বডিতে ঢুকে সে তোমার খাবারগুলো খাওয়ার চেষ্টা করবে, এই খাবারগুলো গ্রহণ করে সে আস্তে আস্তে অনেক বেশি গ্রোথ পাবে, বৃদ্ধি হবে এবং প্রচুর পরিমাণে কোষ বিভাজন করে বাচ্চার জন্ম দিবে, যেই বাচ্চারাও তোমার বডি থেকে খাবে এবং তোমার বডিকে একটা তারা রেফিউজি ক্যাম্প বানায় ফেলবে। এটাই উদ্দেশ্য। তো তুমি যদি তোমার বডির সব থেকে বাইরের লেয়ারটাকে, যেটা তোমার বডিকে ঢেকে রেখেছে ত্বক, তাকে যদি তুমি অনেক বেশি ডেড লেয়ার দিয়ে পূর্ণ করে রাখো, বা তার বাইরের স্তর যদি মৃত কোষ দিয়ে তৈরি করা হয়, তবে যদি কোনো ভাইরাস ব্যাকটেরিয়া সে ঢোকার চেষ্টাও করে ত্বক দিয়ে, সে উপরের স্তরে সে হা করে বসে থাকবে, কারণ সে স্তরে সে কোনোভাবেই খাবার, বংশবৃদ্ধি কোনোটাই করতে পারবে না। এবং এই লেয়ারটার নাম স্ট্র্যাটাম কর্নিয়াম, এবং এখানে মৃত কোষগুলো খুব এব্রো থেব্রো আকারে থাকে। তো যদি তুমি কখনো জুম করে দেখো, জুম করে দেখলে দেখবা এই স্তরটা দেখতে অনেকটা এরকম 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 স্তর হওয়ার কারণে তাকে মূলত হর্নি স্তর নামে ডাকা হয়, বা কাটা যুক্ত বা এব্রো থেব্রো স্তর হিসেবে ডাকা হয়। তাহলে দেখো এক ত্বক কত কাজ তোমাকে করে দিচ্ছে। দুই, আরেকটা পয়েন্ট যদি বলি, আমাদের ত্বকের যে পিএইচ আছে, সে আমাদের ত্বকের পিএইচ খুব চমৎকারভাবে অ্যাসিডিক রাখা হয়েছে। অ্যাসিডিক কথাটার মানে হচ্ছে অ্যারাউন্ড 5-এর কাছে রাখা হয়েছে, এবং অ্যাসিডিক কন্ডিশনে ভাইরাস ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি প্রায় নির্মূল হয়ে যায়, তারা বংশবৃদ্ধি সহজে করতে পারে না। আর একটা খুব চমৎকার গুণ আছে, সেটা হচ্ছে আমাদের ত্বক থেকে একটা ন্যাচারাল অ্যান্টিবায়োটিক বের হয়, একটা ন্যাচারাল অ্যান্টিবায়োটিক বের হয়, যে ন্যাচারাল অ্যান্টিবায়োটিকটার নাম হলো ডার্মিসাইডিন। এই সবগুলো গুণের কারণে মোটামুটি ধরে নেওয়া যায় আমাদের ত্বকে যদি কখনো কোনো জীবাণু এসে বসেও তার কিন্তু ভবিষ্যৎ খুব ভালো না, কারণ সে এখানে কিছু করতেই পারবে না, তাকে এখানে একটা দুধ ভাত হিসেবে রেখে দেওয়া হবে। ফর দ্যাট রিজন আমরা সবকিছু আলোচনা করে বলছি ত্বক একটা চমৎকার কাজ করছে। যদি তুমি আরো আলোচনা করতে চাও ত্বক নিয়ে, তুমি এখানে বলতে পারো আমাদের ত্বকে প্রচুর পরিমাণে লোম আছে, আমাদের ত্বকের উপর প্রচুর পরিমাণে কি আছে, লোম আছে। এই যে আমাদের ত্বকের উপরে থাকা লোমগুলো, এই লোমগুলো জীবাণুদেরকে সহজে আমাদের কোষে সেটেল হতে দেয় না। আরও আছে ত্বকের গুণ, সেটা কি, আমাদের ত্বক থেকে প্রচুর পরিমাণে ঘাম এবং তেল নিঃসরণ হয়, কারণ আমাদের ত্বকের মধ্যে কি হয়, ঘাম গ্রন্থি আছে, তেল গ্রন্থি আছে। যারা মেয়েরা আছে ওদের জানার কথা, ওরা নানান ধরনের কথা বলে, আমার তো অয়েলি স্কিন, এর মানে অনেক বেশি তেল নিঃসরণ করে, আমার তো ড্রাই স্কিন, এর মানে তেল কম নিঃসরণ হয়। বাট অল অ্যারাউন্ড যতগুলো মানুষ দুনিয়াতে আছে সবার জন্যই ঘাম এবং তেল কনস্ট্যান্টলি রিলিজ হতে থাকে, যেই কারণে জীবাণুরা সহজে তোমার স্কিনে সুবিধা করতে পারে না। তাহলে চিন্তা করো কতগুলো গুণের কারণে তোমার ত্বক তোমার জন্য একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। তাহলে আমরা কি আশা করি বলতে পারবো যে আমাদের ত্বক রিলেটেড যত পড়াশোনা ছিল সে পড়াশোনাগুলো মোটামুটি ক্লিয়ার, আমরা বুঝতে পারছি কেন ত্বক গুরুত্বপূর্ণ, আশা করি ক্লিয়ার। নেক্সট আমরা যাকে নিয়ে কথা বলবো, হাত দিয়ে ধরা যায় খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্গ, সেটার নাম হচ্ছে চোখ। তো চোখ তো এখানে আমরা আঁকবো না, বাট আমরা এখানে লিখে রাখলাম, তার নাম হচ্ছে চোখ। তো কথা হলো চোখ কিভাবে ফার্স্ট লেয়ার অফ ডিফেন্সে কাজ করে, বাট আমরা কিন্তু বুঝে যাওয়ার কথা যে চোখ ফার্স্ট লেয়ার অফ ডিফেন্সের মধ্যে আছে, কারণ হাত দিয়ে ধরা যায়। আমাদের চোখ থেকে একটা চমৎকার তরল নিঃসৃত হয়, যেটার নাম হচ্ছে চোখের পানি বা টিয়ার। এই টিয়ারের মধ্যে একটা আশ্চর্য গুণ আছে,
সেটা হচ্ছে সে ব্যাকটেরিয়া ধ্বংসাত্মক একটা রস নিঃসরণ করে বা ব্যাকটেরিয়া নাশক তরল সে নিঃসরণ করে। এই ব্যাকটেরিয়া নাশক তরলের মধ্যে একটা এনজাইম আছে যার নাম হচ্ছে এনজাইম লাইসোজাইম। এই এনজাইম লাইসোজাইম কি করে, আপনার ত্বকের থেকে বা যে কোনো ভাবে আপনার হাতের মাধ্যমে যদি কখনো কোনো জীবাণু চোখের কাছে চলেও আসে বা বাতাস থেকে উড়ে যদি চোখে এসে পড়ে, কোনো সমস্যা নাই, চোখ অনবরত পানি বের করতে থাকবে, যেটা তুমি কান্না বলো। এবং এই কান্নার কারণে কান্নার ভেতরে থাকা ব্যাকটেরিয়া নাশক তরল বা এনজাইম লাইসোজাইম ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে দিবে। কিন্তু যদি কখনো এই তরল ঠিকমতো কাজ না করে, তবে দেখা যায় চোখে নানান ধরনের ইনফেকশন হয়। তোমরা একটা নাম হয়তো শুনেছো, কনজাংটিভাইটিস, শোনার কথা। এরপর আসেন আমরা কান কিভাবে আমাদের চমৎকার কাজ করছে। তাহলে দেখো কান নামটা কেন এখানে বললাম আর ব্যাখ্যা করার দরকার নাই, কারণ কান শুনেই তোমরা বুঝে গেছো কান হাত দিয়ে ধরা যায়। যেহেতু হাত দিয়ে ধরা যায়, অবশ্যই প্রথম প্রতিরক্ষা স্তরে কোনো না কোনোভাবে সে কাজ করছে। তো দেখো কান কিন্তু আমাদের খোলা, তো কান যদি আমাদের খোলা হয়ে থাকে তাহলে অবশ্যই কান থেকে প্রচুর পরিমাণে আমাদের বাতাস টাতাস ঢুকতেছে, বাতাসে ময়লা ঢুকতেছে, বাতাস দিয়ে ব্যাকটেরিয়া ঢুকতেছে। তাহলে আমাদের কানের পর্দা তো কান পচে তো নষ্ট হয়ে যাওয়ার কথা, এত কিছু ঢুকে কানের মধ্যে, তাও আমাদের কানে কিছু হয় না কেন? কারণ আমাদের কান থেকে একটা চমৎকার মোম বের হয়, এবং এই মোমটা জীবাণুগুলোকে এবং আমাদের কানের ভেতরে যত বাতাসের ময়লা ঢোকার চেষ্টা করে সবাইকে আটকায় ফেলে। খেয়াল করে দেখবা মোম যখন গলা অবস্থায় থাকে মোমের গায়ে সবকিছু লেগে যায়, আঠার মতো কাজ করে। এই মোমটার নাম হচ্ছে সেরুমেন, এবং এই সেরুমেন নামক মোমটার সাহায্যে আমাদের কান সকল ধরনের জীবাণুদেরকে আটকায় ফেলতে পারে বা ময়লাগুলোকে আটকায় ফেলতে পারে। কথা হচ্ছে কান আর কি করতে পারে। তো আমাদের কানের মধ্যে কিছু ছোট ছোট চুল আছে, ছোট চুল বা লোম আছে, যে লোমগুলোর কারণেই আমাদের যে ডাস্ট আছে, আমাদের যে ব্যাকটেরিয়াগুলো আছে, তারা সহজে টিম্ফ্যানিক পর্দা বা টিম্ফ্যানিক মেমব্রেন পর্যন্ত পৌঁছাতে পারে না। ফর দ্যাট রিজন আমরা সবসময় টিম্ফ্যানিক পর্দাকে একদম আক্রান্ত ছাড়া অবস্থায় পাই, এবং আমাদের কানে শোনা নিয়ে কোনো ব্যাঘাত কখনোই ঘটে না। তাহলে আমাদের স্কিন শেষ, ত্বক শেষ, চোখ শেষ, কান শেষ। এরপরে কি পড়ে আছে? এরপর আছে আমাদের শ্বাসনালী বা শ্বাসের নালী, অথবা আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের স্থান। তা আমরা যদি তাকে নিঃশ্বাস প্রশ্বাস স্থান হিসেবে দেখার চেষ্টা করি, আমাদের প্রশ্বাস এবং নিঃশ্বাসের সাথে সম্পর্কিত, যেটাকে আমরা বলতে পারি শ্বসনতন্ত্র। তাহলে খেয়াল করে দেখো, যে বাতাস কানে ঢোকা নিয়ে তোমার এত মাথা ব্যথা, সেই বাতাস 24 ঘন্টা তুমি ভেতরে ঢুকাইতেছো এবং বাইর করতেছো। তাহলে যখন আমরা কোন একটা জায়গায় বাতাস নেই, সবার তো নিশ্চয়ই বাসার মধ্যে হিউমিড এয়ার পিউরিফায়ার নাই যে তুমি চালায় রাখবা বাতাস বিশুদ্ধ হয়ে যাবে, এরকম তো না। আমাদের এত টাকা পয়সা নাই, কিন্তু এগুলো বড় লোকরা করে, যাদের অনেক টাকা পয়সা আছে, আমাদের নাই। তো ফর দ্যাট রিজন আমাদের তো সবসময় ধুলাবালি তার নাক দিয়ে টানাই লাগতেছে। আর যারা খুব বড় লোক, তারা কি সবসময় বাসার মধ্যে বসে থাকে? তাদের বাইরে যাওয়া লাগে না? ওদের আরো বেশি বাইরে যাওয়া লাগে। ফর দ্যাট রিজন ওরাও কিন্তু আক্রান্ত হচ্ছে, কেউ বাদ নাই দুনিয়াতে। তা আমরা সবাই খারাপ বাতাস গ্রহণ করছি, তারপরও আমরা বেঁচে আছি কেন? একটাই কারণ, সেটা হলো আমাদের যে বাতাস ঢোকার রাস্তা বা আমাদের যে নস্ট্রিল আছে বা আমাদের যে শ্বাসরন্ধ্র আছে, এই যে নস্ট্রিল বা নাসারন্ধ্র আছে, এই নস্ট্রিলের মধ্যে প্রচুর পরিমাণে লোম থাকে, এবং এই লোমগুলোর সাথে সাথে নস্ট্রিলে প্রচুর পরিমাণে মিউকাস দেখতে পাওয়া যায়, যেটাকে তোমরা বলো হচ্ছে সর্দি। যখনই আমাদের নাকের মধ্যে প্রচুর পরিমাণে ধুলাবালি ঢোকার চেষ্টা করে, তখন আমাদের নাকের লোমগুলো ধুলাবালিগুলোকে আটকায় রাখে, এবং তখন নাক থেকে প্রচুর পরিমাণে মিউকাস বা তরল বের হয়, যেটা পরবর্তী সময় ধুলাবালিগুলোকে নিয়ে আবার বাইরে চলে আসে যখন করো তখন, মানে স্নিজিং এর মাধ্যমে বা সর্দির মাধ্যমে। তাহলে দেখো নস্ট্রিল কত সুন্দর করে কাজ করছে। তারপরে ধরো নস্ট্রিল পারলো না, নাক দিয়ে ঢুকেই গেল জীবাণুগুলো, তাহলে আলটিমেটলি তোমাকে কিন্তু শ্বাসনালীতে আসতেই হবে। কোথায় আসতে হবে? তোমাকে শ্বাসনালীতে আসতেই হবে। এবং আমাদের শ্বাসনালীর একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে, এই যে আমি এখন কাশি দিচ্ছি কেন? কারণ আমি অনেক বেশি এক্সপোজড এই টাইমে। বসন্তকালে প্রচুর পরিমাণ অ্যালার্জি হয়, প্রচুর পরিমাণে ধুলাবালি নাকে এসে ঢোকে, নতুন ফুলের রেণু ঢোকে, পরাগরেণু ঢোকে, অনেক সর্দি কাশি হতে থাকে। এই যে শ্বাসনালী আছে, এই শ্বাসনালীর গায়ে আরো কিছু ছোট ছোট চুল আছে বা লোম আছে, যেগুলোকে ডাকা হয় ইন দ্য নেম অফ সিলিয়া।
এই সিলিয়াগুলো সবসময় আন্দোলন করতে থাকে। তো যখনই বেশি পরিমাণ জীবাণু ঢুকবে তখন কাশি হবে, তখন প্রচুর পরিমাণে কাশি হবে এবং এই কাশির সাথে কফ বা মিউকাসগুলো বের হয়ে আসবে। এর মানে দেখো তোমার শ্বসন তন্ত্র কিন্তু আমি মোটামুটি সেফ অ্যান্ড সিকিউর করে দিয়েছি, ঢোকার কোনো রাস্তা নাই। তাহলে লাস্ট আমাদের কাছে যেটা বাকি আছে হাতিয়ার, আরো আরেকটা আছে, সেটা হচ্ছে পরিপাক তন্ত্র। পরিপাক তন্ত্র, সেই পরিপাক তন্ত্র কি কি আছে দেখো। সবার আগে তুমি খাবার খেতে চাও, আচ্ছা তুমি যদি খাবার খেতে চাও তাহলে খাদ্য গ্রহণের সময় তোমার মুখের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে লালা, এবং লালাতে যেটা থাকে সেটা হচ্ছে লাইসোজাইম। তাহলে দেখো তুমি যদি মুখে কোনো খাবার নিয়ে চাবাও, সে খাবারে যতই ময়লা থাকুক, মুখের যে লালা আছে, লালাই থাকা লাইসোজাইম তাকে ধ্বংস করে দিবে। গেল না, পারলো না, জীবাণু খুব শক্তিশালী, সে মুখ থেকে বের হয়ে আস্তে আস্তে অন্ননালী হয়ে পাকস্থলীতে চলে গেল, বাঁচার কি উপায় আছে? না। কেন নাই? কারণ আমাদের যে পাকস্থলী আছে, সে পাকস্থলীতে প্রচুর পরিমাণে এই সেল দেখতে পাওয়া যায়, যে সেল হচ্ছে জীবাণু বিরোধী বা জীবাণু ধ্বংসাত্মক হিসেবে কাজ করে। আচ্ছা শুভ ভাই, পাকস্থলী থেকেও যদি বেঁচে যায় তাহলে কি উপায় আছে? যদি পাকস্থলী থেকেও বেঁচে যায় সেক্ষেত্রে তোমার ক্ষুদ্রান্ত আছে, এবং তোমার যে ক্ষুদ্রান্ত আছে সে ক্ষুদ্রান্ত থেকে যে ক্ষারটা নিঃসরণ হবে, সেই ক্ষারটা তোমার জীবাণুগুলোকে ধ্বংস করে দিবে। সবাই তাও যদি বেঁচে যায় তখন কি হবে? তখন দুইটা উপায়, একটা হচ্ছে মলত্যাগ, তাকে আমরা টয়লেটের সাথে বের করে দিব, অথবা তাকে আমরা বমি করে বের করে দিব। তাহলে খেয়াল করে দেখো কত উপায়ে তুমি একটা জীবাণুকে মারার চেষ্টা করছো। আরও আছে, সেটা হচ্ছে ক্ষুদ্রান্তের মধ্যে আমরা কিছু ন্যাচারাল, আমাদের কিছু ফ্রেন্ড ব্যাকটেরিয়া আছে ক্ষুদ্রান্তে। ওই ফ্রেন্ড ব্যাকটেরিয়াগুলো আমাদের পেটে থাকে এবং আমাদেরকে সাহায্য করে কিভাবে? তারা আমাদের জন্য নানান ধরনের ভিটামিন টিটামিন বানায়, পরিপাক শোষণে পড়েছো তোমরা ইশিওরিকিয়া কোলাইয়ের কথা। তাদের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ, যদি কখনো আমাদের বডিতে কোনো দুশ্মন ব্যাকটেরিয়া ঢুকে তাদেরকে ধ্বংস করে দেওয়া। এই ফ্রেন্ড ব্যাকটেরিয়াগুলোকে বলা হয় মাইক্রোবায়োম। মাইক্রোবায়োম নামে ডাকা হয়। তাহলে আশা করি আমাদের পরিপাক তন্ত্রের মাধ্যমে কিভাবে আমরা হেল্প করছি ইন দ্য টোটাল সিস্টেম আমরা বুঝে গেছি। লাস্টে হচ্ছে রেচন এবং জননতন্ত্র। তো রেচন জননতন্ত্র মানে তুমি যে প্রস্রাব করার জায়গা এবং টয়লেট করার জায়গা যে ধরতে পারো, এটা তো আর বলার দরকার নাই। এবং যেটা দিয়ে জনন কার্য সম্পন্ন হয় সেটাও যে ধরতে পারো, এই ব্যাপারে তো কোনো নিশ্চয়ই সমস্যা নেই। তোমাদের প্রশ্ন আসতে পারে সবাই পরিপাক ধরা যায় না, কিন্তু কেমনে এখানে প্রথম প্রতিরক্ষা স্তরের মধ্যে আসলো? উত্তর হচ্ছে খাদ্য। খাদ্য যে রাস্তা দিয়ে যাবে সেসব রাস্তায় অবশ্যই প্রথম প্রতিরক্ষা স্তর থাকতে বাধ্য, তাই খাদ্য ওখানে লিখেছে। রেচন জননতন্ত্র এখানে একটু হালকা করে বলি। ছেলেদের রেচন জননতন্ত্র খুবই এক্সক্লুসিভলি বানানো, ফর দ্যাট রিজন আমাদের কখনোই না এসব ইনফেকশন হয় না, বা এখানে খুব আক্রমণ হয় না। ছেলেদের রেচন জননতন্ত্র অনেক স্ট্রং, আমাদের এখানে সহজে অ্যাটাক করতে পারে না। বাট মেয়েদেরটা অনেক ভালনারেবল। মেয়েদের যে জননতন্ত্র বা ভ্যাজাইনা আছে এটা কিন্তু একটু ওপেন টাইপ, যে কোনো জীবাণু চাইলে সেখানে ঢুকতে পারে। ছেলেদের যে জননতন্ত্র আছে সেই রাস্তা দিয়ে বা শিশ্নের রাস্তা দিয়ে কোনো একটা জীবাণু যদি চায় কিডনি পর্যন্ত যাবে আক্রমণ করতে, সে পারবে না, অসম্ভব। কারণ একটা লেংদি স্ট্রাকচারকে আমি যদি বলি একটা টানেল ক্রস করে যেতে হবে ইন্ডিয়া থেকে বোমেরা, সেটা অনেক কঠিন। আর আমি যদি বলি ঘরের পাশে মায়ানমার, টানেল লাগবে না, ঠাং করে ঢুকে মেরে দিয়ে চলে আসো, এটা অনেক সোজা। কেন সোজা? কারণ ওখানে টানেল ক্রস করা লাগে না। ছেলেদের জননতন্ত্র একটা টানেলের মতো, কিন্তু মেয়েদের জননতন্ত্র একটু ওপেন টাইপ, ফর দ্যাট রিজন ওখানে ইনফেকশন অনেক বেশি হয়। তো দেখা যায় মেয়েদের যে জননতন্ত্র থাকে তাকে বাঁচানোর জন্য সৃষ্টিকর্তা মেয়েদের জননতন্ত্র বা মেয়েদের বহির্জনাঙ্গ ভ্যাজাইনাতে একটা অ্যাসিড দিয়ে রাখে, যার নাম হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। এই ল্যাকটিক অ্যাসিড থাকার কারণে দেখা যায় ম্যাক্সিমাম সময় আপনাদের মেয়েদের যে জননাঙ্গ বহির্জনাঙ্গ হচ্ছে একটু অ্যাসিডিক কন্ডিশনে থাকে, ব্যাকটেরিয়া সহজ ওখানে বাঁচতে পারে না। বাট কোনো কারণে যদি এই ল্যাকটিক অ্যাসিড ক্ষরণটা বন্ধ হয়ে যায়, মানে সেই যদি ল্যাকটিক অ্যাসিড ক্ষরণটা না করতে পারে বা এটা যদি ক্ষরণ কমে যায়, তখন সেখানে ফাঙ্গাসগুলো আক্রমণ করে, ফাঙ্গাস বা ছত্রাক আক্রমণ করতে পারে, ফাঙ্গাস আক্রমণ হয়। তো এরকম একটা ফাঙ্গাসের নাম হচ্ছে ক্যান্ডিডা,
এবং ক্যান্ডিডা থেকে মেয়েদের প্রায় সময় ক্যান্ডিডিয়াসিস নামক রোগ হয়। এবং দেখো খুব চমৎকারভাবে দুনিয়াতে যত ধরনের জীবাণু আছে তাদের মধ্যে দেখা যায় প্রায় 99.99% জীবাণু আমরা ফার্স্ট লেয়ার অফ ডিফেন্সেই আটকাই ফেলতে পারি। তাহলে খেয়াল করে দেখো এই সবগুলো যে উপাদান এখানে কাজ করছে, এই সবগুলো উপাদান কখনো কিভাবে কাজ করতেছে। এই ভাইরাস তুমি তোমার আইডেন্টি কার্ড দেখাও, ও তুমি তো এই ভাইরাস, তাহলে তোমাকে এভাবে মারবো। ব্যাকটেরিয়া তোমার আইডেন্টি কার্ড দেখাও, তুমি কোন কলেজের দেখি, তোমার নাম কি দেখি, তোমাকে এভাবে মারবো। এই ফাঙ্গাস তোমার আইডেন্টি কার্ড দেখাও, তোমাকে এমনে মারবো, তোমাকে এমনে চিনবো, এরকম করতেছে নাকি তারা দুনিয়ার যত ভাইরাস, যত ব্যাকটেরিয়া, যত ফাঙ্গাস, যত ফরেন পার্টিকেল সবাইকে একসাথে থামাই দিচ্ছে। তাহলে খেয়াল করে দেখো ওরা কখনো কোনো জীবাণুকে স্পেসিফিক করে মারতেছে না, ওরা যারা আসছে সবাইকে নির্বিচারে গণহত্যা করতেছে। মানে গণহত্যা না, জীবাণু হত্যা, জীবাণু হত্যা করতেছে। কোনো ধরনের জীবাণু এখানে বার পাবে না, কারোর জন্য কোনো স্পেশাল ট্রিটমেন্ট নাই, সবার জন্য সেম উসুল। আসো যদি এখানে খবর আছে, আমি সবাইকে পিঠাই দিব। ফর দ্যাট রিজন এখানে একটা শব্দ উঠে আসছে যে এই ধরনের স্পেসিফিক প্রতিরক্ষকে নন স্পেসিফিক প্রতিরক্ষা কেন বলা হয়। তাহলে আশা করি আজকের পর থেকে কারো নন স্পেসিফিক কথাটা বুঝতে আর কখনো সমস্যা হবে না, কারণ তারা কখনোই কাউকে বেছে বেছে মারে না, তারা নির্বিচারে সকল জীবাণুকে মেরে ফেলতে পারে। তাহলে আশা করি এরপর আর কখনো এই ক্লাস যারা করবে ওদের ফার্স্ট লেয়ার অফ ডিফেন্সে সমস্যা ক্রিয়েট হওয়ার সম্ভাবনা নাই। নেক্সট আমরা ত্বক নিয়ে তো পড়াশোনা করেই ফেলেছি, হয়ে গেছে। এখন আমরা চলে যাব টপিক ভিত্তিক প্রশ্ন। চোখের জলে কোন এনজাইম থাকে, সবার পারার কথা লাইসোজাইম। স্পেসিফিক প্রতিরক্ষা স্তর কোনটা, তাহলে নন স্পেসিফিক ফার্স্ট আর সেকেন্ড, তাহলে স্পেসিফিক হচ্ছে তৃতীয় প্রতিরক্ষা স্তর। চতুর্থ নামে কোনো কিছু থাকেই না দুনিয়াতে। অ্যান্টিবায়োটিক গ্রহণে বা যে কোনো কারণে যৌনি দেশে যদি অণুজীবের বংশবৃদ্ধি ঘটে, কোনটার ঘটবে, যৌনি দেশে যদি কার আক্রমণ ঘটে, সেটা অবশ্যই ক্যান্ডিডার, এবং তার নাম, রোগের নাম ক্যান্ডিডিয়াসিস। অন্ত্রের প্রথম প্রতিরক্ষা স্তর কোনটা, তাহলে আমরা সবাই জানি পরিপাকতন্ত্রের প্রথম প্রতিরক্ষা স্তরে কারা কারা আছে, নিচ থেকে দেখো লালা আছে বুঝলাম, পাকস্থলীর এনজাইম বা এইচসিএল বুঝলাম, বাট ফ্যাগোসাইট নামে কিছু কি আছে, ওখানে কোনো ফ্যাগোসাইট কাজ করতো না, তাহলে এটা উত্তর হবে না। ত্বক ইজ ওকে, বাট ফ্যাগোসাইট আবারও আসছে, তাহলে এটা বাদ। সিলিয়া বুঝলাম আছে, বাট সিলিয়া কি আমাদের পরিপাকতন্ত্রে থাকে, থাকে না। কমপ্লিমেন্ট সাইটোকাইনও থাকে না, এটাও বাদ। কিন্তু এখানে দেখো পাকস্থলীর অ্যাসিড, এইচসিএল, মাইক্রোবায়োম, ফ্রেন্ডলি ব্যাকটেরিয়া এবং মলত্যাগ, জীবাণুকে বের করে দেওয়া, সবগুলো এখানে উপস্থিত। তাহলে এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। অন্ত্রের প্রথম প্রতিরক্ষা স্তর কোনটি। চলে যাবো আমরা নন স্পেসিফিক দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের এখানে, এবং এখানে আমরা সবাইকে নিয়ে পড়াশোনা করার চেষ্টা করব। বাট এর আগে আমাদের এদেরকে নিয়ে একটু ভালোভাবে বুঝতে হবে যে এরা কি রোল প্লে করার চেষ্টা করছে। তাহলে সবার আগে চলো আমরা একটু সেকেন্ড লেয়ারের প্লেয়ারদের নিয়ে পড়াশোনা করে আসি। তাহলে আমরা এখন পড়াশোনা করছি সেকেন্ড লেয়ার অফ ডিফেন্স নিয়ে। তাহলে সবার আগে আমরা একটু দেখব এখানে মেজর প্লেয়ার কারা। সবার আগে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কোষ ভিত্তিক প্লেয়ার কারা আছে এখানে। তাহলে আমরা যে দুইটা উপাদানের নাম লিখলাম, এগুলো এখন হয়তো দেখতে তোমার একটু মনে হইতে পারে এগুলা কি জিনিস, বাট একটু পরে দেখবা এগুলো একদম ক্লিয়ার হয়ে গেছে। সবার আগে আমরা উপাদানগুলোর নাম জেনে রাখি, পরে যখন আমরা এদের অ্যাপ্লিকেশন পড়ার চেষ্টা করব তখন দেখবা এগুলো একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে। সবার আগে আমরা চলে যাব কোষভিত্তিক উপাদান। তো কোষভিত্তিক উপাদান তোমরা বুঝেই গেছো, আমাদের পুরো প্রতিরক্ষা সিস্টেমে একমাত্র প্লেয়ার, তার নাম হচ্ছে ডাব্লিউবিসি। এবং এই ডাব্লিউবিসি গুলো আমরা কয় ভাগে ভাগ করার চেষ্টা করেছিলাম যদি একটু মনে করতে পারো, তবে আমরা বলি। একটা হচ্ছে দানাদার, আরেকটা ছিল অদানাদার।
এই যে দানাদার যারা যারা আছে তাদের মধ্যে ছিল নিউট্রোফিল, বেসোফিল, ইউসিনোফিল। তাহলে দানাদার পার্টির মধ্যে কারা কারা আছে? নিউট্রোফিল, বেসোফিল এবং ইউসিনোফিল। সবার কাজ আমরা একটু পরে শিখব। এবং অদানাদার মধ্যে কারা কারা আছে? একটা হচ্ছে মনোসাইট, যাকে নিয়ে যত বলবো তত কম হবে। আরেকজনের নাম হচ্ছে লিম্ফোসাইট। এই লিম্ফোসাইটের ক্লাসিফিকেশনটা পরীক্ষার জন্য সামান্য গুরুত্বপূর্ণ, যে এইটা থেকে প্রায় সময় স্যাররা একটু কঠিন প্রশ্ন করতে পছন্দ করে। কেন? এই যে লিম্ফোসাইট হচ্ছে, এই লিম্ফোসাইট হচ্ছে একমাত্র তৃতীয় স্তরের খেলোয়াড়। এছাড়া দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে যারা যারা আছে তারা সবাই হচ্ছে বাকি ডাব্লিউবিসি গুলা। তাহলে খেয়াল করে দেখো, ডাব্লিউবিসির আন্ডারে যতগুলা কোষ আছে তারা সবাই হচ্ছে সেকেন্ড লেয়ার অফ ডিফেন্সের খেলোয়াড়। তাহলে এক কথায় যত ডাব্লিউবিসি আছে সবগুলো সেকেন্ড লেয়ারে খেলবে। কেমনে খেলবে পরে শিখবো, বাট সেকেন্ড লেয়ারে খেলবে। শুধু যে লিম্ফোসাইটটা আছে সেই লিম্ফোসাইটটা থার্ড লেয়ারে চমৎকার খেলতে পারে। তাহলে লিম্ফোসাইট নিয়ে আমরা একটু পরে শিখবো, বাট লিম্ফোসাইট আমরা একটু বেশি জানার চেষ্টা করব। বাট এর আগে লিম্ফোসাইট নিয়ে একটু সামান্য কথাবার্তা বলে রাখি। লিম্ফোসাইটকে 3 ভাগে ভাগ করা হয়, টি, বি এবং এনকে কোষ। এনকে কোষ 2 জায়গায় কাজ করতে পারে, সবকিছু আমরা শিখবো। বাট সবার আগে এটা জানবো বা বোঝার চেষ্টা করব, ডাব্লিউবিসির মধ্যে ম্যাক্সিমাম প্লেয়ার সেকেন্ড লেয়ার অফ ডিফেন্সে কাজ করে। এটা যাতে কখনো ভুল না হয়, ডাব্লিউবিসির সবাই ম্যাক্সিমাম সেকেন্ড লেয়ারে কাজ করে এক্সেপ্ট লিম্ফোসাইট। এই লিম্ফোসাইট থার্ড লেয়ারের আন্ডারে পড়ছে। চলে যাব আমরা কোষবিহীন উপাদানের ওখানে। ওখানে কারা কারা আছে? ওখানে আছে কমপ্লিমেন্ট সিস্টেম। আমরা এটা কি শিখবো একটু পরেই। এখানে আছে হিস্টামিন, এখানে আছে ইন্টারফেরন, এখানে আছে সাইটোকাইন। অনেকগুলো সাইটোকাইনস আছে, তোমাকে শুধুমাত্র পাইরোজেনের নামটাই শিখতে হবে। আমরা সবগুলো শিখবো বা জানবো, বাট সবার আগে একটু নামগুলো বলে রাখলাম যাতে এমসিকিউ আসলে পারা যায়। তাহলে এখন আমরা দেখবো তারা কিভাবে হেল্প করার চেষ্টা করে। ধরো এটা হচ্ছে আমার একটা রক্তনালী, এটা হলো আমার একটা রক্তনালী। যে রক্তনালীর ভেতর দিয়ে সব ধরনের রক্তের উপাদান প্রবাহিত হচ্ছে, রক্তের উপাদানগুলো প্রবাহিত হচ্ছে। তাহলে রক্তের কোন কোন উপাদানগুলো এখানে প্রবাহ হচ্ছে? আমরা জানি রক্তের মধ্যে প্লাজমা আছে, প্লাজমাগুলো প্রবাহিত হচ্ছে। রক্তের মধ্যে যে নিউট্রিয়েন্টগুলো আছে সেই নিউট্রিয়েন্টগুলো প্রবাহিত হচ্ছে। আর সাথে সাথে আমাদের যে ব্লাড সেলগুলো আছে সেই ব্লাড সেলগুলো প্রবাহিত হচ্ছে। কিন্তু আমাদের তো সব ব্লাড সেল নিয়ে পড়াশোনা না, বা আমাদের তো সব ব্লাড সেল নিয়ে মাথা ব্যথা নাই। আমাদের প্রধানত মাথা ব্যথা কাদেরকে নিয়ে? আমাদের মাথা ব্যথা হচ্ছে বেসোফিলকে নিয়ে, আমাদের মাথা ব্যথা হচ্ছে ইওসিনোফিলকে নিয়ে, আমাদের মাথা ব্যথা হচ্ছে নিউট্রোফিলকে নিয়ে, আর আমাদের মাথা ব্যথা হচ্ছে মনোসাইটকে নিয়ে। ওর নামটা একটু বড় করে লিখলাম কারণ জানতে পারবো কেন বড় করে লিখছি বা কেন ওর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এখন এই রক্তের কথা কেন বলছি, ধরেন আপনাদের যে ফার্স্ট লেয়ার অফ ডিফেন্সটা ছিল, যে ফার্স্ট লেয়ার অফ ডিফেন্স অতিক্রম করে সকল জীবাণু তোমার বডিতে প্রবেশ করছিল। তাহলে এই যে ফার্স্ট লেয়ার অফ ডিফেন্স আছে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট লেয়ার অফ ডিফেন্স। ফার্স্ট লেয়ার অফ ডিফেন্স, এই যে ফার্স্ট লেয়ার অফ ডিফেন্স আছে যাকে ক্রস করে সকল জীবাণু ঢুকতে যাচ্ছিল, তাহলে এটা হচ্ছে আমাদের জীবাণু মহাশয়। যে জীবাণু মহাশয় বা যে মাইক্রোবসটা তোমার বডিতে ঢোকার চেষ্টা করছে, এবং যতবারই ঢোকার চেষ্টা করছে সে পারছে না। কেন? কারণ দ্য ফার্স্ট লেয়ার অফ ডিফেন্স এত শক্ত, সে প্রত্যেকবার রিফ্লেক্ট হয়ে চলে যাচ্ছে, সে কিন্তু আমাদের বডিতে ঢুকতেই পারছে না। এই যে মাইক্রোবস নামক জীবাণুগুলো বা অণুজীবগুলো আছে
বা মাইক্রোবস দ্বারা যাদেরকে সূচিত করা হয় তারা যে তোমার মধ্যে ঢোকার চেষ্টা করছে, ম্যাক্সিমাম সময় মানে 99% টাইম তাদেরকে আমরা ভাগাই দিচ্ছি। কিন্তু যদি কখনো কোনো ফল থেকে থাকে, ধরো এখানে কোনো একটা ব্রিজ সৃষ্টি হইলো, এখানে কত ফার্স্ট লেয়ারটা নষ্ট হয়ে গেল, চামড়া ছিঁড়ে গেল, তোমার হয়তো ভালোভাবে কাজ করছে না সিলিয়াগুলা, তোমার কাশি উঠছে না, তোমার সর্দি ঠিক মতো কাজ করছে না, ধরো তোমার ওই যে তোমার ক্যান্ডিডিয়াসিস হয়ে গেল, মানে তোমার ল্যাকটিক অ্যাসিড বের হচ্ছে না, তোমার পাকস্থলী দুর্বল হয়ে গেছে, ক্ষুদ্রান্ত দুর্বল হয়ে গেছে, কোনো কারণে কোনো একটা সমস্যা হয়েছে এবং তোমার ফার্স্ট লেয়ার ফেল করেছে। যদি কখনো ফার্স্ট লেয়ার ফেল করে তবেই সেই মুহূর্তে এই জীবাণুটা তোমার বডির ভেতরে বা তোমার অঙ্গগুলোতে বা তোমার টিস্যুগুলোকে আক্রমণ করার মতো সে একটা স্ট্যাটাস লাভ করে। যদি কখনো ফেল করে, ইফ ফার্স্ট লেয়ার ফেলস, তখন সে তোমার টিস্যু বা অঙ্গগুলোতে কাজ করার চেষ্টা করে। তাহলে আমরা এখানে যে এত বড় একটা মাঝখানে প্লেইং ফিল্ড রাখলাম, এটা হচ্ছে টিস্যু বা অর্গান লেভেলে, কারণ সে ফার্স্ট লেয়ার অফ ডিফেন্স ভেঙে ফেলেছে। কথাটার মানে সে এখন তোমার বডির যে কোনো জায়গায় যাওয়ার মতো কি রাখে, ক্যারেক্টার বা যোগ্যতা রাখে, তাই না? তো এখন সে ভেতরে ঢুকে গেল এবং ভেতরে ঢোকার পর সে তো ফেরোসিয়াস হয়ে গেছে, কারণ সে এখন এখানে তোমার সকল জীবন্ত কোষ খুঁজে পাচ্ছে যাদেরকে খাইতে হবে, যাদেরকে খেয়ে সে উল্টায় ফেলবে এবং প্রচুর পরিমাণে বাচ্চা দেওয়ার চেষ্টা করবে। তাহলে দেখা যায় এই অণুজীবগুলো তোমার বডিতে যখন ঢুকবে, তোমার বডিতে ঢোকার পর সে খাদ্য গ্রহণ করবে এবং বংশবৃদ্ধি করবে, এবং তোমার এখানে তোমার যত কোষ আছে তোমার সবগুলো কোষকে সে মোটামুটি তছনছ করে ফেলবে। তাহলে সে হাদার কি করবে, সে প্রচুর পরিমাণে টিস্যু ড্যামেজ করবে, মানে টিস্যু ড্যামেজ মানে তোমার প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি করছে তোমার টিস্যুর বা তোমার অঙ্গের মধ্যে। এবং এই জিনিসটা যখনই আপনার এই বেসোফিল টের পাবে, বেসোফিল সবার আগে টেরটা পায় যেখানে কোনো একটা ঝামেলা চলছে, তখন বেসোফিল সবার আগে ক্ষরণ করবে একটা খুব গুরুত্বপূর্ণ, মহা গুরুত্বপূর্ণ পদার্থ, যার নাম হচ্ছে হিস্টামিন। হিস্টামিনের কাজ কি? হিস্টামিনের কাজ হলো সে আমাদের রক্তনালীর ভেদ্যতা বাড়িয়ে দেয়। সে আমাদের যে ব্লাড ভেসেল আছে সে ব্লাড ভেসেলের ভেদ্যতা বাড়াই দিবে। ভেদ্যতা কথাটার মানে কি? আমাদের রক্তনালী কি ভেদ্য? আমাদের ধমনী, আমাদের শিরা কি ভেদ্য? না, ভেদ্য না। কেন ভেদ্য না? কারণ তাদের ওয়াল অনেক মোটা হয়। কিন্তু যখনই বেসোফিল কাজ করা শুরু করে তখন তোমার রক্তনালীর মধ্যে প্রচুর পরিমাণে বড় বড় ভেদ্য বা গ্যাপ সৃষ্টি হয়। এরকম এরকম গ্যাপ সৃষ্টি, এই যে গ্যাপ সৃষ্টি হলো, এই গ্যাপ সৃষ্টি কেন করলাম? কারণ এই গ্যাপ দিয়ে এখন তোমার যে ব্লাড কম্পোনেন্টগুলো আছে সেই ব্লাড কম্পোনেন্টগুলো বাইরে বের হয়ে আসবে। মানে রক্তের যত উপাদান ছিল সকল উপাদান বা ব্লাড কম্পোনেন্টগুলো এখানে বের হয়ে আসবে। তাহলে যত ব্লাড কম্পোনেন্ট আছে সকল ব্লাড কম্পোনেন্ট এখানে বের হয়ে আসবে। এই যে ব্লাড কম্পোনেন্টগুলো এখানে বের হয়ে আসছে, এর মানে এর মধ্যে ব্লাড আছে, নিউট্রিয়েন্ট আছে, ব্লাডের সব প্রোটিন আছে, কোষগুলো বের হয়ে চলে আসবে। যখন এই জিনিসগুলো এখানে বের হয়ে চলে আসবে তখন দেখা যাবে এখানে প্রচুর পরিমাণে রক্ত, এখানে প্রচুর পরিমাণে আপনার রক্তের কোষ, সব কিছু মিলে এখানে একটা মোটামুটি কালেকশন ক্রিয়েট হবে। কারণ সকল রক্ত আগে রক্তনালীর ভেতরে ছিল, যখনই জীবাণু আক্রমণ করছে রক্তনালী অনেক বেশি ভেদ্য হয়ে পড়ছে, তাই রক্ত সবগুলো রক্তনালীতে না থেকে বাইরে চলে আসতেছে এবং তারা সবাই এখানে ভর করতেছে। এমনি রক্তের যত উপাদান, রক্তের সকল উপাদান এখন টিস্যু পর্যায়ে চলে আসছে। রক্তের সকল উপাদানের টিস্যুতে প্রবেশ। তাহলে চিন্তা করে দেখো, রক্তের সকল উপাদান যখন টিস্যুতে প্রবেশ করবে তোমার কি মনে হয় এই জায়গাটা কি আগের মতো থাকবে নাকি একটু লালচে লালচে হবে? অবশ্যই এটা একটু লালচে লালচে হয়ে যাবে। তাহলে এটা একটু লালচে রং ধারণ করবে। গেল, এই জায়গায় প্রচুর পরিমাণে মারামারি, হাড্ডাহাড্ডি লড়াই হবে নিউট্রোফিল মানে বাকিদের সাথে জীবাণুর। তাহলে জায়গাটা একটু গরমও হতে পারে। জায়গাটাতে প্রচুর পরিমাণে মারামারি, কোষ, জীবাণু, রক্তের সকল উপাদান চলে আসছে, এটা একটু ফুলেও যেতে পারে।
আর মাঝে মাঝে জায়গাটা ব্যথাও হতে পারে। তাহলে দেখা যায় যখন ফার্স্ট লেয়ার অফ ডিফেন্স ব্রিচ করে কোনো জীবাণু তোমার টিস্যু বা অঙ্গে প্রবেশ করে, তখন তোমার বডিটাকে ঠেকানোর জন্য প্রচুর পরিমাণে হিস্টামিন ক্ষরণ করে, রক্তনালী ভেদ্য হয়ে ওঠে এবং রক্তের সকল প্রতিরক্ষার উপাদান আস্তে আস্তে টিস্যুতে প্রবেশ করা শুরু করে। তো মাঠের মধ্যে কিন্তু অনেক লোকের জমায়েত হয়ে গেছে, তো এই কারণে জায়গাটা একটু লালচে লালচে হবে, রক্তের জন্য গরম হবে, জিনিস একটু ফুলে যাবে এবং ব্যথাও হতে পারে। এই 4টা সাইন যদি কখনো দেখা যায়, তখনই তুমি বলতে পারবা তোমার সেকেন্ড লেয়ার অফ ডিফেন্স ঠিকমতো কাজ করা শুরু করছে। তাহলে এটা কিসের সাইন? এটা হচ্ছে সেকেন্ড লেয়ার এর সাইন, এবং এই সাইনটাকেই বলা হয় প্রদাহ, যেটাকে ইংরেজিতে বলা হয় ইনফ্লেমেশন। ইনফ্লেম করো, জ্বালায় দাও, আগুন জ্বালাও, ইনফ্লেমেশন। তাহলে খেয়াল করে দেখো, আমাদের সেকেন্ড লেয়ার অফ ডিফেন্স কাজ করা শুরু করছে, তার একটা প্রধান লক্ষণই হচ্ছে জায়গাটার মধ্যে লালচে রং হবে, গরম হবে, ফুলে যাবে, ব্যথা হবে, এবং এটা হচ্ছে প্রদাহ বা ইনফ্লেমেশনের সাইন। তাই দেখবে মশা যখন কামড়ায় তখন মশা বসে না ওর হুল ফুটায়া সরাসরি স্কিনের ভেতরে বা স্কিন ব্রিচ করে ভেতরে তার জীবাণুগুলো ঢুকায় দেয়। তাই যখন কোনো মশা কামড়ায়, যখন কোনো পোকা কামড়ায়, তখন দেখবে সেই জায়গাটা খুব ফাস্ট লাল হয়। কেন লাল হয়? মশার জীবাণুগুলোকে একটু মানে প্রশমিত করার জন্য, মেরে ফেলার জন্য। তাহলে আমাদের ইনফ্লামেশন সাইডটা ক্লিয়ার। এখন দলে দলে আমাদের সকল কোষ এদেরকে আক্রমণ করতে চলে আসবে, বাট সবার আগে যার কথা একটু জানতে হবে তার নাম হলো কমপ্লিমেন্ট সিস্টেম। সেই জিনিসটা আবার কি? তাহলে আমাদের রক্তের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, বাট একটা গুচ্ছের প্রোটিন আছে যে কালেকশনের মধ্যে মোট 20 টাইপের প্রোটিন থাকে। এই 20 টাইপের প্রোটিন ন্যাচারালি কোনো কাজ টাজ করে না, রক্তের মধ্যে ঘুরতে থাকে, এরা নর্মালি নিষ্ক্রিয়। বাট যদি কখনো দেখা যায় আমাদের বডিতে কোনো অ্যাটাক হচ্ছে, তখন এই পার্টিগুলো সক্রিয় হয়ে ওঠে এবং এই পার্টিগুলো আস্তে আস্তে বাইরে বের হয়ে চলে আসে। এই যে 20 টাইপের প্রোটিন আছে তাদেরকে বলা হয় কমপ্লিমেন্ট সিস্টেম। কমপ্লিমেন্ট সিস্টেম। তাহলে কমপ্লিমেন্ট সিস্টেম হচ্ছে 20 টাইপের নিষ্ক্রিয় প্রোটিন দ্বারা বানানো একটা গুচ্ছ, যেটা নর্মালি নিষ্ক্রিয় কন্ডিশনে থাকে, বাট যদি কখনো দরকার পড়ে তারা কিন্তু বাইরে বের হয়ে আসতে পারবে। এবং এরা দেখা যায় এরা জীবাণুদেরকে চিনতে পারে এবং জীবাণুদের গায়ে সুন্দর করে তারা বসে থাকে, এবং জীবাণুদের এটা নিয়ে কোনো মাথা ব্যথা থাকে না, বসলে বসতে সমস্যা কি, এদেরকে অলংকার মনে করে। জীবাণুরা ভাবে কি এটা হচ্ছে অলংকার, আমার গায়ে বসছে কত সুন্দর লাগতেছে, আগে ছিলাম নীলা এখন একটু হলুদ হলুদ পুতিও বসছে, খারাপ কি? কিন্তু ভালো দিক হচ্ছে এটাই, কমপ্লিমেন্ট গুলোকে চিনতে পারে নিউট্রোফিল, এবং যাদের গায়ে কমপ্লিমেন্ট বসে থাকে নিউট্রোফিল ধরে নেয় তারাই হচ্ছে জীবাণু। এবং এটা হচ্ছে কমপ্লিমেন্টের জাদু, যে কমপ্লিমেন্ট জীবাণুগুলোকে চিহ্নিতকরণ করতে সাহায্য করে। তখন নিউট্রোফিল গুলো বুঝে যায়, আহারে পাইছি, এটাই তাহলে আমার জীবাণু, এবং এটাকে করবো আমি ফ্যাগোসাইটোসিস। তাহলে জীবাণু ভাবতেছিল কমপ্লিমেন্ট হচ্ছে একটা সুন্দর অলংকার, তো কোনো সমস্যা নেই ভাই, তুমি এখানে আসো, তুমি এখানে এসে আমার গায়ে বসে থাকো, আমাকে সুন্দর লাগতেছে, বাট দিস ইজ দ্য ওয়ে তুমি কিভাবে একটা জীবাণুকে আইডেন্টিফাই করার চেষ্টা, মানে কি সিআইডির মতো। সিআইডি যেমন অনেক টোপ টোপ ফেলে, ইন্ডিয়ান সিআইডি গুলো দেখবা ইউটিউবে আছে, টিভিতে দেখায়, ওরা অনেক টোপ টোপ ফেলে অপরাধে ধরার চেষ্টা করে, তাই না, নানা রকম সাজগোজ দিয়ে যায়। ঠিক সেভাবে কমপ্লিমেন্ট জীবাণুগুলোকে ধরার জন্য একটা ট্র্যাপ করছে। জীবাণু ভাবছে এটা কোনো অলংকার টলংকার, আমার গায়ে লাগায় রাখি, বাট এটা যে লাগার কারণে নিউট্রোফিল বুঝতে পারবে এটাই হচ্ছে আমার কি জীবাণু। তাহলে ও দ্রুত আসবে, ওকে ফ্যাগোসাইটোসিস করার চেষ্টা করবে। এই যে নিউট্রোফিল যে প্রক্রিয়ায় জীবাণু পর্যন্ত আসে, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে ডায়াপেডেসিস। এবং এই যে নিউট্রোফিল আছে, এই নিউট্রোফিল তোমার একত্রে প্রায় 20টার মতো ব্যাকটেরিয়াকে ভক্ষণ করতে পারে, অ্যারাউন্ড 20 ব্যাকটেরিয়া সে কিন্তু ভক্ষণ করতে পারবে। কথা হলো যদি কখনো এরকম হয়ে থাকে, এত বিশাল সংখ্যক চলে আসছে, মানে এত বিশাল সংখ্যক ব্যাকটেরিয়া ঢুকে গেছে, এরা এত ডেঞ্জারাস যে কোটি কোটি লাখ লাখ মানে অসংখ্য চলে আসছে, যেগুলোকে নিউট্রোফিল কোনোভাবে ম্যানেজ করতে পারছে না, তাহলে এটা আমাদের বডির জন্য কিন্তু একটা ওয়ার্নিং সাইন। কারণ বডি সকল ধরনের চেষ্টা করছে, ওদেরকে প্রশমিত করার জন্য কোনোভাবেই পারছে না। তাহলে এখন আমি কিভাবে এদেরকে প্রতিহত করব? তখন আমি ডাক দিব আমার বসকে, যার নাম মনোসাইট। যদি কখনো নিউট্রোফিল না পারে তখন আমরা মনোসাইটকে ডাকবো।
মনোসাইট কি করবে, সে বলবে জি স্যার আমি আসতেছি, এবং মনোসাইট বের হবে, বের হয়ে জীবাণুর কাছে আসবে এবং এসে ওর সাইজ চেঞ্জ করে ফেলবে। জীবাণুর কাছে আসা মাত্র মনোসাইট ওর শেপ চেঞ্জ করে ফেলবে, এবং শেপ চেঞ্জ করে ওর নাম নিবে হচ্ছে ম্যাক্রোফেজ। তাহলে মনোসাইট যে উপাদানটা আছে বা মনোসাইট নামক যে কোষটা আছে, এটা কিন্তু নরমালি রক্তনালীর ভেতরে থাকে এবং ও নরমালি আক্রমণ করে না, কারণ নিউট্রোফিলি ম্যাক্সিমাম কাজ করে ফেলে। কিন্তু যদি কখনো মনোসাইটের ডাক পড়ে, তবে সেই মনোসাইটটা বের হওয়ার পর বিশাল সাইজ গ্রহণ করে, যাতে সে সকল ব্যাকটেরিয়াকে খেয়ে ফেলতে পারে। তাই নাম হয়ে গেছে ম্যাক্রোফেজ, ম্যাক্রো মানে বেশি, এবং সে দেখা যায় প্রায় একসাথে 100টার মতো ব্যাকটেরিয়াও খেতে সক্ষম হয়। একসাথে কয়টা ব্যাকটেরিয়া? সেটা একসাথে 100 ব্যাকটেরিয়া পর্যন্ত ধ্বংস করতে সক্ষম হয়। কোন প্রক্রিয়ায়? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায়। এবং তোমার কি মনে হয় এতক্ষণ ক্লাস করতে করতে কি বুঝলা? যদি কখনো মনোসাইট বের হয়, এটা কি আমাদের জন্য সুখকর বিষয়? এটা কি আমাদের জন্য ভালো বিষয়? নাকি এটার মানে জীবাণু যেগুলো ঢুকছে সেগুলো কিন্তু খবর আছে, যদি তোমাকে কখনো কাবু করতে পারে খবর আছে। তাহলে এই যে ম্যাক্রোফেজ ঢুকলো, ম্যাক্রোফেজ কিন্তু এটা বুঝতে পারে, ম্যাক্রোফেজ এটা বুঝে কখন আমি বের হব। যখন ম্যাক্রোফেজ চলে আসবে তখনই সে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আরেকটা কাজ করবে, সে একটা তরল ক্ষরণ করবে, যেই তরলটার নাম হলো পাইরোজেন। কেন ক্ষরণ করবে? যদি কখনো ম্যাক্রোফেজের বা মনোসাইটের বের হওয়াই লাগে টিস্যুতে আক্রমণ করার জন্য জীবাণুকে, এই কথাটা মানে এটা একটা ইমার্জেন্সি। এই ইমার্জেন্সিকে ঠেকানোর একটা মাত্র উপায়, পুরো বডিকে জানান দিতে হবে যে বডিতে এখন যুদ্ধ শুরু হয়ে গেছে ভাই, সবাই রেডি হও। এই পাইরোজেন সবার আগে যাবে ব্রেইনের কাছে। ব্রেইনের কার কাছে যাবে? যাবে হচ্ছে হাইপোথ্যালামাসের কাছে। এবং হাইপোথ্যালামাসের কাছে গিয়ে সে বলবে, হাইপোথ্যালামাস সাহেব সবাইকে জানান দাও যে আমাদের বডিতে একটা বিশাল ধরনের আক্রমণ হয়েছে এবং স্বয়ং ম্যাক্রোফেজ সাহেব এই যুদ্ধে অংশগ্রহণ করতে যাচ্ছেন, এখন আপনি কি করবেন করেন। তখন হাইপোথ্যালামাস বুদ্ধি করে বডির টেম্পারেচার বাড়ায় দিবে, এবং এই টেম্পারেচারটার নামই হচ্ছে ফিভার। তো তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে, শুভ ভাই ফিভার কিভাবে পুরো বডিকে জানান দেয়? আমাদের বডির কিছু ভাষা আছে, আমাদের বডির প্রত্যেকটা কোষের একটা ভাষা হচ্ছে টেম্পারেচার। যদি কখনো আমাদের বডিতে ইন্টারনাল টেম্পারেচার বাড়ায় দেওয়া হয়, তখন আমাদের বডির প্রত্যেকটা কোষ আরও বেশি সচেতন, আরও বেশি মেটাবলিক্যালি অ্যাক্টিভ হয়, আমাদের আরও কোষ বিভাজন বৃদ্ধি পায়, আমাদের কোষের কার্যক্ষমতা বৃদ্ধি পায়, এর মানে পুরো বডি ফাইটের জন্য প্রস্তুত হয়। তাই যখন তোমার কোনো কারণে জ্বর আসে, আমরা উল্টা নাপা খেয়ে জ্বরটা কমাই ফেলি। ব্যাপারটা উচিত না। জ্বর ইজ এ ওয়ে টু নো ইউর বডি, যে বডিতে আক্রমণ হয়েছে ভাই। ব্যাপারটা অনেকটা এরকম, ইরানে যুক্তরাষ্ট্র হামলা করছে, ইরানে সাইরেন বাজাইতেছে, যুদ্ধ লাগছে যুদ্ধ লাগছে যুদ্ধ লাগছে, আর এলাকার মানুষজন সাইরেনে তার কেটে দিছে, পুরা ইরান জানতেই পারলো না যুদ্ধ লাগছে এবং ইরান ধ্বংস হয়ে গেছে। তোমার যখন জ্বর আসে, তুমি যখন নাপাক খায়া কোনো মানে হুদাই নাপাক খায়া যখন জ্বরটা কমাও, তুমি আসলে বডির সাইরেনের তারটা কেটে দিচ্ছ, কারণ পুরো বডিকে জানানোর একটা মাত্র উপায়। কেন তোমার বডিতে কি হচ্ছে, তোমার বডিতে সেটা কে জানাচ্ছে? এই পাইরোজেন, হাইপোথ্যালামাস এবং ফিভার জানাচ্ছে। সুতরাং জ্বর হলে কখনো ইমিডিয়েটলি নাপা খাওয়া উচিত না, 3-4 দিন অপেক্ষা করে তারপর নাপা খাওয়া উচিত। কারণ 3-4 দিন যদি তুমি দেখো তোমার বডি কন্ট্রোল করতে পারছে না এই সিস্টেমকে, তারপরও জ্বর আছে, এর মানে ইউনিট মেডিকেশন, তোমার বডি আর পারছে না সাথে ফাইট করে, ইউনিট ডক্টরস, তখন পরে নাপা খাও। বাট শুরুতেই নাপা খাওয়াটা খারাপ, কারণ তোমার বডি বুঝতেই পারে না যে বডিতে কোন একটা জিনিস চলছে এবং এটাকে ফাইট করতে হবে। সো নেভার টেক নাপা অন দ্য ফার্স্ট ডে, 4 দিন যাওয়ার পর নাপা খাওয়া সব থেকে উত্তম। তাহলে আসেন, পাইরোজেন শিখে ফেললাম এবং জীবাণু ধ্বংস মোটামুটি করে ফেলছি। এটা ছাড়াও আরেকটা বিষয় আছে, যদি কখনো ভাইরাস এসে প্রবেশ করে, আমরা তো ব্যাকটেরিয়া নিয়ে কথা বলছিলাম, যদি কখনো ভাইরাস প্রবেশ করে, তবে সে ভাইরাসকে প্রতিহত করার জন্য আমাদের সেকেন্ড লেয়ারে ইন্টারফেরন নামক একটা পদার্থ থাকে। সেই ইন্টারফেরন কিন্তু ভাইরাসকে চমৎকার প্রতিহত করতে পারে। এছাড়া ভাইরাসকে প্রতিহত করার জন্য আরেকটু উপাদান থাকে, তার নাম হচ্ছে এনকে কোষ, যাকে নিয়ে আমরা নেক্সট ক্লাসে পড়বো, কারণ ওর থার্ড লেয়ারের সাথে একটা চমৎকার সম্পর্ক আছে। তাই থার্ড লেয়ার যখন পড়বো তখন আমরা এনকে কোষের কাজটা বোঝার চেষ্টা করব। আপাতত আমরা জেনে রাখবো ভাইরাসের বিরোধী হিসেবে কাজ করছে এনকে কোষ এবং ইন্টারফেরন, এবং এভাবেই আমাদের ম্যাক্সিমাম ব্যাকটেরিয়া সেকেন্ড লেয়ার অফ ডিফেন্সে ধ্বংস হয়ে যায়। যদি না হয় সেই ক্ষেত্রে আমরা থার্ড লেয়ারের কাছে যাব, এবং থার্ড লেয়ার অবশ্যই এটা সমাধান করতে পারবে, না পারলে তো ডাক্তার এবং ওষুধ আছে। বাট দিস ইজ দ্য ওয়ে
হাউ উই প্রোটেক্ট আওয়ার বডি ফ্রম 99.99999% অফ মাইক্রোবস। তাহলে এইভাবে আমাদের সেকেন্ড ল অফ ডিফেন্স শেষ হয়ে গেল এবং আমরা জানলাম এখানে কি ঘটনা ঘটছে এবং ঘটছে না। তাহলে চলো অপশনগুলো সলভ করি। কোন কোন কোষ ম্যাক্রোফেজে রূপান্তরিত হয়? উত্তর হচ্ছে মনোসাইট, বুঝে গেছো, ম্যাক্রোফেজের কথা বলছি। ভাইরাস আক্রমণে দেহের ভেতরে কোনটি উৎপন্ন হয়? উত্তর হচ্ছে ইন্টারফেরন উৎপন্ন হয়। দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে ভূমিকা রাখে কোনটা? তাহলে খেয়াল করে দেখো দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে কোনটা কাজ করছে? নিউট্রোফিল কাজ করছে। দ্বিতীয় প্রতিরক্ষা স্তর কোনটি দ্বারা গঠন করা হয় না? তাহলে দেখো দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে জ্বর আসে, প্রদাহ আসে, ফ্যাগোসাইট আছে, বাট ফ্যাগোসাইট মানে নিউট্রোফিলের কথা বলছে, ফ্যাগোসাইটোসিস যারা করে, বাট অ্যান্টিবডির নাম শুনছে এখনো পর্যন্ত? শুনো নাই। তাহলে এটাই হচ্ছে উত্তর। শ্বেত রক্তকণিকার মধ্যে কোনটা সবথেকে বেশি থাকে? এটা খুব গুরুত্বপূর্ণ। শ্বেত রক্তকণিকার মধ্যে সবথেকে বেশি থাকে হচ্ছে নিউট্রোফিল এবং সবথেকে কম থাকে হচ্ছে ইওসিনোফিল, এবং সবথেকে কম হচ্ছে ইওসিনোফিল। তাহলে এইভাবে আমাদের লেকচার 1 শেষ হয়ে গেল। আমি যথাসম্ভব চেষ্টা করেছি গাজী আজমলের সবথেকে দুরূহ থিওরিগুলো ছবির মাধ্যমে তোমাদেরকে মাঝে তুলে ধরা, যাতে একটা ভিডিও প্লেব্যাক ক্রিয়েট করতে পারো তোমরা ডিউরিং দ্য ক্লাস। তো এই ছিল আমার প্রয়াস। সবাই ভালো করে লেকচারটা করবা, করার পর দেখবা তোমার এমসিকিউ যখন সলভ করছে ফ্রম মাস্টার কোশ্চেন ব্যাংক, ইটস ইউজ টু গেট বিকাম ভেরি মাচ ইজিয়ার, যখন তুমি আগে থিওরি শুনে পরে এমসিকিউ সলভ করবা ফ্রম মাস্টার কোশ্চেন ব্যাংক। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে লেকচার 2 তে।